আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। উত্তরা মাইলস্টোন স্কুলে যুদ্ধ বিমান বিধ্বস্তের মর্মান্তিক দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২৯ জনের শিশু। নতুন করে গতকাল দিনগত রাত ১২টা ১৫ শিশু নাফির মৃত্যু হয়। জাতীয় বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন ছিল সে। আহত ১৬৫ জনের মধ্যে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬৭ জন। জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৪৩ জনের মধ্যে আইসিইউতে ১১ জন। দগ্ধদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান চিকিৎসকরা। এদিকে উন্নত চিকিৎসা দিতে সিঙ্গাপুর থেকে আসা বিশেষজ্ঞ দলটি বার্ন ইনস্টিটিউটের ডাক্তারদের সঙ্গে বৈঠক করেছেন। অন্যদিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ৬ মরদেহের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। একই সঙ্গে এখনও নিখোঁজদের পরিবারের সদস্যদের মালিবাগ সিআইডি ল্যাবরেটরিতে নমুনা দেওয়ার অনুরোধ করেছে সরকার। এই মুহূর্তে রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে আছেন সহকর্মী দীপ্ত চন্দ্র পাল। তার কাছ থেকে জেনে নেব সেখানকার অবস্থা। দীপ্ত, বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীনদের সর্বশেষ কি অবস্থা দেখছেন জানাবেন। ফারিয়া, যেমনটি মধ্যাহ্নের সংবাদেও আপনাকে জানিয়েছিলাম আপনার মাধ্যমে দর্শকদের, যে মৃত্যুর যে সংখ্যাটি সেটি নিয়ে কিন্তু ধোঁয়াশা সৃষ্টি হয়েছে এবং সেই সংখ্যাটি কিন্তু কমে ২৯ জনে দাঁড়িয়েছে এবং ঢাকা সহ বার্ন সহ যে কয়টি হাসপাতালে এই উত্তরার ঘটনায় যারা চিকিৎসাধীন রয়েছে সেখানে কিন্তু ৬৯ জন এখনও চিকিৎসাধীন রয়েছেন এবং বার্ন ইনস্টিটিউটে ৪৪ জন এখনও চিকিৎসা নিচ্ছেন এবং তাদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক, এমনটি কিন্তু আমরা জেনেছি সকাল থেকে। তবে সকাল থেকে এখন পর্যন্ত গণমাধ্যমে ব্রিফিং বা সংবাদ সম্মেলনের মাধ্যমে কিছু জানানো হয়নি। বিকেল ৩টায় ব্রিফিং করার কথা রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে এমন তথ্য জানিয়েছেন বিকেল ৩টায় ব্রিফিং করবে। আর একটু যদি বলে রাখি, ১১টার কিছু পরে সিঙ্গাপুর থেকে যে বিশেষজ্ঞ চিকিৎসক দল এসেছিলেন তারা কিন্তু বার্ন ইউনিটে এসেছেন এবং এখানকার চিকিৎসকদের সাথে তারা বৈঠক করেছেন এবং কি সিদ্ধান্ত হলো, আসলে কোনো রোগীকে বিদেশে নেওয়া হবে কিনা বা নাকি এখানে থেকেই চিকিৎসা দেওয়া হবে, সেটি কিন্তু আসলে সেই সংবাদ সম্মেলনের পরেই আমরা জানতে পারবো। একটি বিষয় বলে রাখি, এখানে আমরা দেখেছি কিছুক্ষণ আগে রোগীর যে স্বজনরা তারা কিন্তু এসেছিলেন তাদের যারা ভর্তি রয়েছেন তাদের সাথে একটু দেখা করার জন্য। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে তাদের দেখা করার অনুমতি মিলেছে। তারা কিছুক্ষণ আগে হাসপাতালে প্রবেশ করেছে এবং তাদের সঙ্গে কথা বলেছে, এটি জানতে পারলাম। এর ভিতরে অনেকের অবস্থাই আশঙ্কাজনক এমনটি কিন্তু তারা জানিয়েছেন। এছাড়া যে খণ্ড বিশেষ পাওয়া গিয়েছে, যে পোড়া দেহ পাওয়া গিয়েছে, যাদেরকে শনাক্ত করা যায়নি তাদের কিন্তু নমুনা সিআইডিতে পাঠানো হয়েছে এবং যারা অভিভাবক রয়েছে তাদেরকেও কিন্তু অনুরোধ করা হয়েছে যে সিআইডিতে তাদের ডিএনএ এর যে নমুনা সেটি দেওয়ার জন্য। তো ফারিয়া, এই ছিল বার্ন ইনস্টিটিউট থেকে আমার কাছে সবশেষ তথ্য। ফারিয়া। দীপ্ত, আপনাকে ধন্যবাদ। রাজধানীর দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনার তৃতীয় দিনেও অনেকেই আসছেন স্কুলের সামনে। শিক্ষার্থী, অভিভাবকরাও আসছেন ক্যাম্পাসে। তবে স্কুলের প্রধান ফটক বন্ধ থাকায় কাউকেই ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ভেতরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে, তবে শিক্ষকদের স্কুলে প্রবেশ করতে দেখা গেছে। এই সময় শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসের উপর দিয়ে নো ফ্লাই জোন ঘোষণার দাবি জানান। বলেন তারা এখনও ট্রমার মধ্যে আছে। এদিকে আগামীকাল থেকে মাইলস্টোন স্কুলের একাডেমিক কার্যক্রম শুরু করার কথা জানা যাচ্ছে। এ প্রসঙ্গে অভিভাবকরা বলছেন শিক্ষার্থীরা এখনও মানসিক ট্রমার মধ্যে রয়েছে, তাই দ্রুত স্কুল না খোলার আহ্বান তাদের। কালকেও আমি কান্না করে আসছি। আমি টানা 2 দিন কাঁদছি। আমার আত্মীয় স্বজন সবাই ফোন দিয়ে জানতেছে যে তোমার কিছু হয়েছে না। ওরা এই কথাটা মনে নিলে আমার কান্নায় বাচ্চারা যে মারা গেছে এবং তাদের যে মৃত লাশ আমরা এর আগে কখনো দেখিনি। যে রক্ত এবং ভিতরে যেগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে এগুলো দেখার কারণে আমাদের অনেক খারাপ লাগে। উত্তরায় ঘটনাস্থলে আছেন সহকর্মী সাকিবুর রহমান। এবার যাব তার কাছে। সাকিব, ঘটনাস্থলের সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানান। ফারিয়া, আসলে স্কুলটি কিন্তু একেবারেই চারপাশ বন্ধ করে রাখা হয়েছে, কাউকে আজকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তবে শিক্ষার্থী যারা রয়েছেন, শিক্ষক যারা রয়েছেন তারা কিন্তু স্কুলের ভিতরে অনেকেই প্রবেশ করছেন এবং বেরিয়ে আসছেন। আমরা সকাল থেকেই দেখেছি যে স্কুলের যে মূল ফটক সেটি সহ চারপাশের কিন্তু বন্ধ করে রাখা হয়েছে। আমরা যে জায়গাটিতে আসলে এখন রয়েছি সেটিতে আসলে এই পাশটাতে আসলে বিমান
যে বিধ্বস্ত হয় সেটি বিল্ডিং, এটি অনেক উৎসুক জনতা, অনেকে এই রাস্তায় চলাচলের সময় আসলে তারা এই জায়গাটি দেখে যাচ্ছেন যে আসলে কোন জায়গায় বিধ্বস্ত হয়েছিল। এবং আমরা অনেক শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছি, তারা এখন বলছেন যে তারা যারা মূলত ভিতরে ছিলেন সেই সময় তারা এখনও ট্রমাটাইজ রয়েছেন। এবং অভিভাবকদের সঙ্গে কথা বলেছি, তারা চাচ্ছেন যে আসলে এই যে শিক্ষার্থী যারা গতকাল ভিতরে ছিলেন তারা যে ট্রমাটাইজ রয়েছে সেই জায়গা থেকে বেরিয়ে আসার পরে যেন স্কুলটি খুলে দেওয়া হয়। তবে স্কুল খোলার বিষয়ে কিন্তু এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। এই স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে কিন্তু 7 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আসলে তদন্ত কমিটি 3 কার্য দিবসের মধ্যে তারা তাদের যে সিদ্ধান্ত সেটি দেবেন এবং সেই সিদ্ধান্ত দেওয়ার পরে মূলত আসলে হয়তোবা স্কুল খোলার বিষয়ে সিদ্ধান্ত হতে পারে, কবে নাগাদ স্কুল খুলতে পারে। তবে শিক্ষার্থীদের চাওয়া যে দ্রুতই যেন খোলা না হয়, একটু যদি পরিস্থিতি ভালো হয় অর্থাৎ শিক্ষার্থীদের মনের অবস্থা ভালো হয় তারপরে আসলে স্কুল খোলার বিষয়ে যেন সিদ্ধান্ত আসে। অনেক শিক্ষার্থীও কিন্তু এখানে এসেছেন, তারা কয়েকটি দাবি করেছেন। গতকালকে কিন্তু বেশ 6টি দাবি তারা জানিয়েছিলেন। একটি তাদের মধ্যে ছিল যে আসলে এই যে স্কুল তারা পাশে যেন নো ফ্লাই জোন সেই হিসেবে এই জায়গাটিকে ঘোষণা করা হয়, এই দাবি তাদের ছিল। সব মিলিয়ে বলা চলে যে স্কুলের ভিতরে এখন কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন, স্কুলের কর্তৃপক্ষ যারা তারা রয়েছেন। আসলে তাদের একটি মিটিং চলছে, যে তদন্ত কমিটি করা হয়েছে সেই বিষয়ে তো তারা মিটিং করবেন এবং পরবর্তীতে গণমাধ্যমের সামনে যদি তারা কথা বলে আমরা পরবর্তী সংবাদের মাধ্যমে সেটি জানিয়ে দিতে পারবো। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। ফারিয়া। সাকিব, আপনাকে ধন্যবাদ। মাইলস্টোন ট্র্যাজেডিতে বিমান বিধ্বস্তের ঘটনায় তদন্তের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। সকালে দিয়াবাড়ির নয়ানগর এলাকায় বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে এ কথা বলেন দলের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়াও পড়েন তারা। নায়েবে আমির বলেন, এই ঘটনায় নিহতদের পাশাপাশি আহতদের চিকিৎসার জন্য 50 লাখ টাকা বরাদ্দ রেখেছে আমিরে জামায়াত। এখনও নিখোঁজ থাকা শিক্ষার্থীদের সন্ধান বের করে পরিবারকে বুঝিয়ে দিতে সরকারের প্রতি আহ্বান জানান নায়েবে আমির। যারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে, তো আমরা প্রথমেই দোয়া করি আল্লাহ তাআলার কাছে যারা শহীদ হয়েছে আল্লাহ তাদের শাহাদাতকে কবুল করুন এবং তাদের পিতামাতা আত্মীয় স্বজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। কার কোন ধরনের চিকিৎসা দরকার সে ব্যাপারে তথ্যটা নিয়েই ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে। যেমন এখানে আমরা তালিকা তৈরি করছি এবং আজকে আমি এসে ডাইরেক্ট ময়দানে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছি। নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া হাটি কুমরুল মহাসড়কে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে 6 জন নিহত হয়েছে। সকাল 10টার দিকে তরমুজ পাম্প এলাকার সামনে এই ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরও একজন। এতে মাইক্রোবাসটি পুরোপুরি দুমড়ে মুচড়ে যায়। ঘটনার পরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে একটি হাসপাতালে পাঠায়। এদিকে ঝিনাইদহের কালীগঞ্জে 2টি পৃথক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছে। উপজেলার বাবরা রেলগেট ও কোট চাঁদপুর এলাকায় এসব ঘটনা ঘটে বলে জানায় কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম। এছাড়া যশোরে চলন্ত ভ্যানে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে মনিরা খাতুন নামের এক নারীর মৃত্যু হয়েছে। জুলাই আগস্ট মাসে পরাজিত ফ্যাসিস্ট শক্তি উত্থানের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, নির্বাচন বানচালের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে। তবে নির্বাচন অনুষ্ঠানে সরকারের সদিচ্ছার কোনো ঘাটতি দেখছে না বিএনপি। রুদ্র রফিকের রিপোর্ট। বুধবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের নেতাদের সাথে মতবিনিময় করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠক শেষে নির্বাচন বিলম্বিত করতে নানা ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। গোপালগঞ্জের ঘটনা এটা ডেফিনেটলি নির্বাচনকে বানচাল করার একটা চক্রান্তের মধ্যে অবশ্যই আছে। সেক্রেটারিয়েটে ঢুকে পড়া এবং সেখানে আপনার কয়েকজন আপনার ফ্যাসিস্টদের লোকজনকেও আপনার আটক করা দেখা, তো বোঝা যাচ্ছে যে তাদের কিছু কিছু সমস্যা তৈরি করার চেষ্টা এখানে আছে। এই জুলাই আগস্ট মাসেই ওই শক্তির আবার উত্থানের একটা নমুনা দেখা মতো অবস্থা তৈরি হয়েছে। প্রধান উপদেষ্টার প্রতিশ্রুত ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। নির্বাচন প্রক্রিয়াকে দ্রুত করা, ত্বরান্বিত করা এবং ওনার যে প্রতিশ্রুত ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচন দেওয়া হবে সেটা আমরা মনে করি যে ওনারা যে অতি দ্রুত সেই ব্যবস্থা গ্রহণ করা উচিত। তো এই ব্যাপারে ঘোষণা দিয়ে
আপনার কোনো যেন আর অ্যাম্বিগুইটি না থাকে, অস্পষ্টতা না থাকে, সেই ব্যবস্থাটা না হচ্ছে, সেটা আমাদের তরফ থেকে আমরা সেটা বলে এসেছি। আগামী দিনে সকল ধর্ম, বর্ণ ও জাতিগোষ্ঠীকে সাথে নিয়ে একটি সমৃদ্ধ দেশ গড়ে তুলতে চায় বিএনপি বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সবাইকে নিয়ে আমরা বাংলাদেশকে। রুদ্র রফিক, RTV, ঢাকা। লাশের উপর দিয়ে আওয়ামী ফ্যাসিবাদ আবার রাজনীতি করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। দুপুরে চাঁদপুর শহরের বাস স্ট্যান্ডে পথসভায় তিনি এই অভিযোগ করেন। এ সময় ফ্যাসিবাদের বিপক্ষে সবাইকে অবস্থান নেওয়ারও আহ্বান জানান তিনি। এদিকে রাষ্ট্রীয় শোক পালন শেষে আজ চাঁদপুর থেকে পদযাত্রা শুরু করেছে এনসিপি। সকালে চাঁদপুর সার্কিট হাউসের শহীদ পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। এছাড়া শোক র্যালি, দোয়া, মোনাজাতেও অংশ নেন তারা। উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ কেন্দ্রীয় অন্য নেতারা এ সময় বক্তব্য রাখেন। পরে কুমিল্লায় পদযাত্রার উদ্দেশ্যে রওনা দেন তারা। এই আওয়ামী ফ্যাসিবাদ আবার তারা রাজনীতি করার চেষ্টা করেছে। আওয়ামী লীগ যদি ফেরার চেষ্টা করে তাহলে এই শক্তিতে পরিণত হয়ে ভবিষ্যতের উত্থানের যে কোনো সম্ভাবনাকে আমরা একদম নাই করে দেব। মত পার্থক্য থাকতে পারে, কিন্তু সেই সুযোগ নিয়ে আওয়ামী লীগ এবং তাদের দোসর আমাদের মধ্যে ঢুকে অরাজকতা তৈরি করবে, সেই সুযোগ আমরা এই বাংলাদেশে আর দিব না। সময় স্বল্পতা বিবেচনায় সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে ঐকমত্য গড়তে সিদ্ধান্তে আসতে ভাবে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের 18তম বৈঠকের সূচনা বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি। বৈঠকের শুরুতে অন্তর্বর্তী সরকার ফ্যাসিবাদী কায়দায় দেশ চালাচ্ছে অভিযোগ করে 10 মিনিটের জন্য বৈঠক প্রতীকী বয়কট করে সিপিবি, বাসদ ও বাংলাদেশ জাসদ। বৈঠকে নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশন, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, দুর্নীতি দমন কমিশন ও ন্যায়পাল নিয়োগের বিষয়ে আলোচনা নির্ধারণ করেছে জাতীয় ঐকমত্য কমিশন। সামগ্রিক পরিস্থিতি আপনারা জানেন, আমাদের সময়ের স্বল্পতার বিবেচনাও আপনারা জানেন। ফলে আমি দীর্ঘভাবে কথা বলতে চাই না। আমি আশা করছি যে আমরা যতটা সম্ভব সংক্ষিপ্ত আকারে আলোচনার মধ্য দিয়ে সিদ্ধান্তের দিকে অগ্রসর হতে পারব। দর্শক, ফরেন সার্ভিস একাডেমিতে আছেন সহকর্মী জাহিদ রহমান, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। জাহিদ, আলোচনা এখন কোন পর্যায়ে রয়েছে? কোনো বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে কিনা জানাবেন। শারমিন, আপনি জানেন যে আজকে 18তম দিনের আলোচনা চলছে দ্বিতীয় পর্যায়ের। ইতিমধ্যেই মধ্যাহ্ন বিরতি চলছে এই মুহূর্তে, এবং এই মধ্যাহ্ন বিরতির আগে যে আলোচনাগুলো হয়েছিল যে বিষয়গুলো নিয়ে, সেগুলো নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। আমরা যদি আপনাকে জানাতে চাই যে নির্বাচন কমিশন কিভাবে গঠন হবে, নিরপেক্ষভাবে কি প্রক্রিয়া কাজ করবে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে, এবং সেই বিষয়ে এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলো তাদের মতামতগুলো দিয়েছেন ঐকমত্য কমিশনের কাছে। এবং সেই ঐকমত্য কমিশনের কাছে যদি আমরা একটু শুনতে চাই, এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কথা বলছেন গণসংহতির সমন্বয়কারী জুনায়েদ সাকি। আমরা একটু শুনতে চাই কি বলছেন তিনি। ভোট দিয়ে নির্বাচিত প্রতিনিধি তৈরি করবে, তারাই রাষ্ট্র পরিচালনা করবে। সেই নির্বাচন বাংলাদেশের শুরু থেকেই হোঁচট খেয়েছে, এবং নির্বাচন কেন্দ্রিক রাজনৈতিক সংকটই বাংলাদেশের 54 বছরের রাজনৈতিক সংকট। এবং আমরা দেখেছি নির্বাচন কমিশনগুলো যেহেতু এটা সরকার কর্তৃক নিযুক্ত হয়, সে কারণে সরকারেরই আজ্ঞাবহ থেকেছে, এবং সেই কারণে বাংলাদেশে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আনতে হয়েছে, এবং স্বৈরতান্ত্রিক ক্ষমতা কাঠামো সেই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক ব্যবস্থাকেও দখলীকৃত করেছে, এবং তার ফলে সংকট অব্যাহত থেকেছে, এবং শেষ পর্যন্ত সেটা একটা ফ্যাসিস্ট ব্যবস্থায় পরিণত হয়েছে। জনগণের অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা শুনছিলাম যে জুনায়েদ সাকি এই গণসংহতি, তিনি বলছিলেন যে আলোচনার বিষয়গুলো কী নিয়ে হচ্ছিল। অর্থাৎ গণঅভ্যুত্থানের যে প্রেক্ষাপট তৈরি হয়েছিল মূলত যে ফ্যাসিবাদী কায়দা নির্বাচন কমিশনকে আজ্ঞাবহ করে বিভিন্ন রাজনৈতিক দল যখন নির্বাচন পরিচালনা করে, সেই থেকে বেরিয়ে আসার জন্য নির্বাচন কমিশনটা নিরপেক্ষ হওয়ার জন্য, স্বাধীনভাবে কাজ করার জন্য, সেখানে তারা দায়িত্ব পালন করবে, সেই বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা হচ্ছে। শারমিন। জায়েদ, আপনাকে ধন্যবাদ। 24 সালের 36 দিনের মাস জুলাই ছিল নির্মমতার মোড়কে ঠাসা। বৈষম্য বিরোধী আন্দোলনের 23তম দিনটি ছিল ঘটনাবহুল একটি দিন। সারা দেশে চতুর্থ দিনের মতো চলছিল অনির্দিষ্টকালের কারফিউ। এদিন মেধার ভিত্তিতে নিয়োগ শতকরা
93% এবং বাকি 7% কোটা সংস্কার প্রজ্ঞাপন জারির আনুষ্ঠানিক ঘোষণা করেন তৎকালীন জনপ্রশাসন মন্ত্রী। আর 5 দিন বন্ধ থাকার পর রাতে সীমিত আকারে চালু হয় ইন্টারনেট। বিভীষিকাময় সেদিনের কিছু খণ্ডচিত্র থাকছে শাকিলা করিমের রিপোর্টে। 23 জুলাই স্বৈরাচার বিরোধী আন্দোলন তখন তুঙ্গে, পুরো দেশ জুড়ে এক ভয়াল পরিস্থিতি বিরাজমান। সেদিনও চলমান কারফিউ। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরির সব গ্রেডে মেধার ভিত্তিতে 93% আর বাকি 7% কোটার ভিত্তিতে নিয়োগের ব্যবস্থা রেখে সেদিন জারি হয় প্রজ্ঞাপন। আগের রাতে প্রজ্ঞাপনের স্বাক্ষর ও অনুমোদন দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 18 জুলাই থেকে বন্ধ থাকা ইন্টারনেট 5 দিন পর সীমিত পরিসরে খুলে দেওয়া হয় সেদিন রাতে। ইন্টারনেট বন্ধ করে রাখায় চরম সমস্যায় পড়তে হয় অনলাইন সেবাদানকারী সকল প্রতিষ্ঠানকে। নিউজের জন্য অনেক প্যারায় পড়েছিলাম। ইন্টারনেট ছিল না, কোথাও খবর জানতে পারতাম না, খোঁজ নিতে পারতাম না, কোথায় কি হচ্ছে শুধু ফোনের মাধ্যমে জানতে পেরেছি। নিউজ আপলোড করতে পারিনি আমরা, কারণ নেট ছিল না। ইন্টারনেট ছাড়া তো নিউজ আপলোড হতো না, তখন আমাদের অনেক প্রবলেম হয়েছিল। সেই সময়টাতে আমরা প্রকৃত ঘটনা জনগণের সামনে তুলে ধরতে পারিনি। কি চলছে দেশে, কিভাবে চলছে, আমরা যেহেতু ইন্টারনেটের উপরে ছিলাম তো চেষ্টা করেছিলাম, কিন্তু এটা হয়নি। সঠিক ঘটনা জনগণের কাছে পৌঁছাতে পারেনি, এটা আমাদের একটা আক্ষেপ রয়ে গেছে। শুধুমাত্র নিজেদের নৃশংসতা ঢাকতে বিভিন্ন গোপন সরকারি বাহিনী দ্বারা চাপ প্রয়োগ করতে তৎপর হয় স্বৈরাচার সরকার। 23 তারিখ দুপুরের পরে আমি গেলাম ঢাকা মেডিকেলে। আসলে সেইখানে অসংখ্য ছাত্রদের মৃতদেহ আছে। জরুরি বিভাগ থেকে শুরু করে মর্গ পর্যন্ত বেশ কিছু লাশের ছবি আমি তুলেছি। এমন অবস্থা প্রত্যেকটি লাশের কোনোটার কপালে, কোনোটার বুকে, কোনোটার পেট, বুক ঝাঁঝরা হয়ে গেছে, এরকম ছবি। 1 কান 2 কান করে খবরটা চলে যায় গোয়েন্দা সংস্থার কাছে। দেশের শীর্ষস্থানীয় একটা গোয়েন্দা সংস্থা থেকে সন্ধ্যায় আমাকে ফোন করে যে আমার সাথে কথা আছে। আমাকে মোটামুটি তারা একরকম উত্তেজনামূলক কথাবার্তায়। সরকারি সাধারণ ছুটি, কারফিউ, সেনা টহল ক্ষমতায় টিকে থাকতে সব ধরনের ট্রাম্প কার্ড ছুড়েন স্বৈরাচারের প্রতিভূ শেখ হাসিনা। তবে পতনকালে কোনো কবচই রক্ষা করতে পারে না ক্ষমতাশালীদের। তার প্রমাণ জুলাই বিপ্লব। শাকিলা করিম, RTV, ঢাকা। দেখছেন দুপুরের সংবাদ। এবার নিচ্ছে হাইসেন সংবাদ বিরতি, ফিরে আরও থাকছে। বর্ষা মৌসুমে ঘন কুয়াশায় ছেয়ে গেল পঞ্চগড়। বাতাসে বেড়ে যাওয়া জলীয় বাষ্প ঘনীভূত হয়, কারণ বলছে আবহাওয়া অফিস। এবং 90% লাভ দেওয়ার শর্তে যুক্তরাষ্ট্রে $55,000 কোটি বিনিয়োগ করবে জাপান। রপ্তানিতে শুল্ক হবে 15%। জাপানি 2 শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনাকে নিজেদের কাছে রাখতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বাবা মায়ের করা আপিলের পরবর্তী শুনানি আগামী 12 আগস্ট। দুপুরে শুনানি শেষে এই দিন ধার্য করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ। শুনানিতে জাপানি মা নাকানো এরিকোর পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির, আর বাংলাদেশি বাবা ইমরান শরীফের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রাশনা ইমাম। গত বছরের 13 ফেব্রুয়ারি জাপানি 2 শিশুর মধ্যে জেসমিন মালিকা জাপানি মায়ের কাছে আর লাইলা লিনা বাংলাদেশি বাবার কাছে থাকবে বলে রায় দিয়েছিলেন হাইকোর্ট। আগারগাঁও পাসপোর্ট অফিসে দালাল সন্দেহে 22 জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব 2। সকালে পাসপোর্ট অফিসের আশপাশে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে কয়েকজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহমেদ। এ সময় তিনি বলেন, দ্রুত পাসপোর্ট করিয়ে দেওয়া সহ বিভিন্নভাবে প্রতারণা করে আসছিল আসামিরা। বর্ষার সকালে ঘন কুয়াশায় দেখা মিলেছে পঞ্চগড়ে। ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়ে পথঘাট। গত রাত থেকে জেলার সড়ক মহাসড়কগুলোতে হালকা পরিমাণে কুয়াশা পড়তে শুরু করে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার পরিমাণও বাড়তে থাকে। ভোরবেলা বৃষ্টির মতো ঝরতে থাকে কুয়াশা। ভোর 6টার দিকে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। দিনের বেলায় 32 থেকে 35 ডিগ্রি এবং রাতের বেলায় 25 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে তাপমাত্রা।
জলবায়ু পরিবর্তনের কারণে এমন হচ্ছে বলে মনে করছেন কেউ কেউ। তবে আবহাওয়া অফিস বলছে, রাতের তাপমাত্রা কমে যাওয়া এবং বাতাসে বেড়ে যাওয়া জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার কারণে ক্ষুদ্র জলকণা কুয়াশা হিসেবে দেখা দিয়েছে। এবার জাপানের সঙ্গে বড় ধরনের বাণিজ্য চুক্তির ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে দেশটিতে জাপানি পণ্য রপ্তানির উপর 15% শুল্ক কার্যকর হবে। এছাড়া এই চুক্তির আওতায় জাপান যুক্তরাষ্ট্রে $55,000 কোটি বিনিয়োগ করবে এবং যুক্তরাষ্ট্র সেই বিনিয়োগ থেকে 90% লাভ পাবে। চুক্তিটিকে ঐতিহাসিক উল্লেখ করে ট্রুথ সোশ্যালে ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ফিলিপাইনের সঙ্গেও বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ইমতিয়াজ আহমেদের রিপোর্টে থাকছে এরই বিস্তারিত। বিশ্বজুড়ে শুল্কযুদ্ধের মধ্যেই বাজিমাত করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘদিনের জটিল আলোচনার পর বাস্তবায়িত হলো বিশাল এ বাণিজ্য চুক্তি। জাপানের সঙ্গে চুক্তির বিষয়ে নিজের সামাজিক মাধ্যমে ট্রাম্প জানান, সম্ভবত এটাই ইতিহাসের সবচেয়ে বড় চুক্তি। এটি সবার জন্যই একটি চমৎকার চুক্তি। আগের চুক্তিগুলোর থেকে এটি একেবারেই ভিন্ন। জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা বলছেন, তার সরকার চুক্তির খুঁটিনাটি বিশ্লেষণ করে দেখবে। তবে তিনি মনে করেন এটি জাতীয় স্বার্থে করা হয়েছে। চুক্তির অংশ হিসেবে জাপান যুক্তরাষ্ট্রের গাড়ি, চাল ও নির্দিষ্ট কিছু কৃষিজ পণ্যের রপ্তানি বাজারে প্রবেশাধিকার দেবে বলেও উল্লেখ করেন ডোনাল্ড ট্রাম্প। আর মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এ চুক্তিকে ঐতিহাসিক আখ্যা দিয়ে বলছেন, এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও জাপানের দীর্ঘদিনের মৈত্রী আরও গভীরতর হবে। প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র ও জাপান এক নতুন গোল্ডেন এজে প্রবেশ করছে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে ট্রাম্পের ঘোষণার পর জাপানি অটোমোবাইল কোম্পানিগুলোর শেয়ার মূল্য ব্যাপকভাবে বেড়ে যায়। বুধবার মাজদার শেয়ার 17%-এরও বেশি বৃদ্ধি পায়। টয়োটা, নিসান ও হোন্ডার শেয়ার 8.5 থেকে 12% পর্যন্ত বাড়ে। 2024 সালে যুক্তরাষ্ট্র জাপান থেকে প্রায় $148.2 বিলিয়ন পণ্য আমদানি করে এবং রপ্তানি করে প্রায় $79.7 বিলিয়ন। বিশ্লেষকদের মতে এ চুক্তি পারস্পরিক বাণিজ্য ঘাটতি কমাতে ভূমিকা রাখতে পারে। এদিকে ফিলিপাইনের সঙ্গেও বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। চুক্তি অনুযায়ী ফিলিপাইনে মার্কিন পণ্য ঢুকতে কোনো শুল্ক রাখা হয়নি। তবে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করতে ফিলিপাইনকে দিতে হবে 19% শুল্ক। ইমতিয়াজ আহমেদ, আরটিভি। গাজায় ইসরায়েলের অব্যাহত হামলা ও খাদ্য সহায়তা বন্ধের কারণে উপত্যকাটিতে মাত্র 24 ঘন্টার ব্যবধানে অনাহারে মারা গেছে অন্তত 15 জন। নিহতের মধ্যে মাত্র 6 সপ্তাহ বয়সী নবজাতক শিশুও রয়েছে। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, দীর্ঘদিন ধরে ক্ষুধা ও দারিদ্র্যের মুখোমুখি গাজা উপত্যকায় সংকট আরও ভয়াবহ রূপ নিচ্ছে। বুধবার এই তথ্য নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম আল জাজিরা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর এই পর্যন্ত অপুষ্টি ও অনাহারে মারা গেছে অন্তত 101 জন। এর মধ্যে 80 জনই শিশু। দুপুরের সংবাদ এই পর্যন্তই। জেলা সংবাদ 5:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।